বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে কস্ট অফ প্রোডাকশন ফাংশনের তৃতীয় ক্লাসটা করেছিলাম। সেখানে আমরা শর্ট রান কস্ট কার্ভ নিয়ে কথা বলেছিলাম। শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, ঠিক আছে? আজকে আমরা লং রান এভারেজ কস্ট কার্ভ নিয়ে কথা বলব। তাহলে আমরা একটু দেখি যে লং রান কস্ট কার্ভটা আসলে কি, ঠিক আছে? এটা কেমন? The L shape of long run average cost curve implies that in the beginning, when output is expanded through increase its plant size and associated with variable cost, as variable factor, cost per unit falls rapidly due to economies of scale. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা শেপটা অনেকটা এল শেপের মতো। এল শেপ হয়, ইউ শেপও এটাকে বলা হয়। তবে এল শেপ কখন বলা হয় সেটা আমি তোমাদের এই ক্লাসের শেষের দিকে বলবো। তো এই যে লং রান এভারেজ কস্ট কার্ভটা সেটা কি ইমপ্লাইজ করছে দেখো, ইন দ্য বিগিনিং অর্থাৎ শুরুতে when the output is expanded through increase its plant size and associated variable factor। তাহলে দেখো এখানে এই যে আমরা যদি এটা একটা শর্ট রান কস্ট কার্ভ, এটা আরেকটা শর্ট রান কস্ট কার্ভ, এদিকে আমাদের নিশ্চয়ই আউটপুট আছে আর এদিকে হচ্ছে আমাদের এভারেজ কস্ট গুলো, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা দেখো আউটপুটটা এক্সপান্ড করি, মানে আউটপুট যদি আমরা বাড়াই, তাহলে কি হচ্ছে আমাদের এই প্ল্যান্ট সাইজ গুলো কিন্তু, আমি এটা পরে ডিটেলস তোমাদের বলবো, এই প্ল্যান্ট সাইজ গুলো কি হচ্ছে increase its plant size। এই প্ল্যান্ট সাইজ গুলো বাড়াতে হচ্ছে। এখানে একটা প্ল্যান্ট সাইজ, তারপরে একটা প্ল্যান্ট সাইজ, তারপরে এই প্রত্যেকটা প্ল্যান্ট সাইজ এক একটা আসলে শর্ট কাট, ঠিক আছে? তাহলে আউটপুট যদি আমি এক্সপান্ড করতে চাই, যখন আমার আউটপুটটা এক্সপান্ড করব, তখন এটার প্ল্যান্ট সাইজটা ইনক্রিজ হবে অ্যাসোসিয়েটেড উইথ ভ্যারিয়েবল ফ্যাক্টর। এর যে ভ্যারিয়েবল ফ্যাক্টর গুলো আছে সেই ভ্যারিয়েবল ফ্যাক্টর গুলো সহ তার প্ল্যান্ট সাইজ গুলো এক্সপান্ড হবে। কস্ট পার ইউনিট ফলস র্যাপিডলি ডিউ টু ইকোনমিস অফ স্কেল। তাহলে এখানে যে কস্ট পার ইউনিট গুলো আছে, অর্থাৎ কস্ট পার ইউনিট ফলস র্যাপিডলি ডিউ টু ইকোনমিস অফ স্কেল। ইকোনমিস অফ স্কেল যেটা, সেটা হচ্ছে জিনিসটা কি, যদি তোমার আমরা ইকোনমিস অফ স্কেল বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে যদি আমার কস্ট অফ প্রোডাকশন, কোয়ান্টিটি অফ প্রোডাকশন যদি আমি বাড়াই, তাহলে আমার আনুপাতিক হারে কস্ট অফ প্রোডাকশনটা কমবে। আবারও বলছি, ইকোনমিস অফ স্কেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন যদি আমি বাড়াই, অর্থাৎ এখানে আউটপুট লেভেল যদি আমরা বাড়াই, তাহলে আমার কস্ট পার ইউনিটও আসলে কি হবে, আনুপাতিক হারে কমবে। দেখো এখানে আমাদের এখানে এই জায়গাটায় হচ্ছে আমাদের একটা মিনিমাম কস্ট এই প্ল্যান্ট সাইজের জন্য, ঠিক আছে? এখন আমার যদি আমি আউটপুট আরো বাড়াতে চাই, তাহলে আমার এই প্ল্যান্ট সাইজে আসলে হবে না, এটা হবে না। আমি নেক্সট স্লাইডে তোমাদের দেখাবো। তাহলে আমি আরেকটা প্ল্যান্ট সাইজে নিলাম, সেই প্ল্যান্ট সাইজের মিনিমাম কস্ট হচ্ছে এটা। এখন আমার যদি এদিকে আমরা যদি দাগ দিই, তাহলে এদিকে হবে এই যে মিনিমাম বিন্দুটা। আবার যদি আমি আরেকটা প্ল্যান্ট সাইজ আউটপুট যদি আমি আরো বাড়াতে চাই, তাহলে দেখা যাবে যে আমার আরেকটা প্ল্যান্ট সাইজ দরকার হচ্ছে। এভাবে তার মানে হচ্ছে দেখো, যখন আমি এই যে প্ল্যান্ট সাইজ আমি ইনক্রিজ করব, তার মানে হচ্ছে আমার আউটপুট বাড়াতে গেলে আমার প্ল্যান্ট সাইজটা ইনক্রিজ করতে হচ্ছে, এবং যখন আমি প্ল্যান্ট সাইজ ইনক্রিজ করছি তখন কিন্তু আমার এভারেজ কস্ট অর্থাৎ কস্ট পার ইউনিট র্যাপিডলি ফল করছে। তো তখন এটা শেপটা কিন্তু দুই রকমই হয়, একটা হচ্ছে ইউ শেপও হয়, এল শেপও হয়। এখানে যদিও আমি ইউ শেপ দেখাচ্ছি, লিখেছি এল শেপ, আমি পরে তোমাদের এল শেপটাও ইম্পেরিক্যালি আসলে এখন যেটা এখনকার কনসেপ্ট যেটা সেটাকে বলা হচ্ছে যে এই লং রান এভারেজ কস্ট কার্ভটা এল শেপেও হয়, ঠিক আছে? অর্থাৎ এল শেপ হলে কিরকম হবে, এল শেপ হলে এরকম এখানে গিয়ে এটা আসলে কনস্ট্যান্টলি, অর্থাৎ এইদিকে রান করবে, র্যাপিডলি আবার এইদিকে উঠে যাবে না, ঠিক আছে? এদিক দিয়ে আর একটু এক্সপানশন হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যাই
যে লং রান কস্ট কাটটা আসলে কিভাবে আমরা কাজটা করব, ঠিক আছে? বিফোর কমেন্সিং প্রোডাকশন, অর্থাৎ আমরা যখন প্রোডাকশন আরম্ভ করার আগে এ ফার্ম অ্যাকোয়ার্স ল্যান্ড, বিল্ডিং অ্যান্ড মেশিনারি। তাহলে আমি একটু দেখি তাহলে আমাদের কি কি আমার লাগছে। ফার্ম অ্যাকোয়ার্স কি করে ল্যান্ড অ্যাকোয়ার করছে, বিল্ডিং অ্যাকোয়ার করছে এবং মেশিনারিজ তার লাগছে। দিস আর অল ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টর। এগুলো কিন্তু ফিক্সড ফ্যাক্টর, কারণ দেখো এই যে ল্যান্ড যেটা সেটা কিন্তু ফিক্সড, তাই না? তারপরে বিল্ডিং যেটা সেটা কিন্তু ভ্যারিয়েবল ফ্যাক্টরের মধ্যে পড়বে না। আমরা জানি কোনগুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর, কোনগুলো ফিক্সড ফ্যাক্টর। তো আমরা আগে পড়ে এসেছি, সুতরাং আমরা বলতে পারছি যে এগুলো হচ্ছে আমাদের ফিক্সড ফ্যাক্টর, ঠিক আছে? দ্য কস্ট ইনকার্ড অন দিস আইটেম ইজ কল্ড ফিক্সড কস্ট। তাহলে এই যে ভ্যারিয়েবল ফিক্সড ফ্যাক্টর গুলো, এই ফিক্সড ফ্যাক্টরের সাথে যে কস্ট গুলো যুক্ত হচ্ছে সেগুলোকে আমরা বলছি কি ফিক্সড কস্ট। It is the fixed cost which determine the plant size or size of farm. তাহলে এটা বলতে আমরা কি বুঝাচ্ছি দেখো, যে এটা আহ, এটা হচ্ছে এই ফিক্সড কস্টটা হচ্ছে কি করছে, প্ল্যান্ট সাইজটাকে ডিটারমাইন করছে। অর্থাৎ ফার্মের সাইজটা কিরকম। যেমন ধরো তুমি যদি এখানে বলো যে আমার যদি ইয়েটা ধরো আমার ফার্মটা যদি ছোট হয়, তাহলে আমার এই যে ধরো বিল্ডিং এর সাইজ বা আমার যে ফ্যাক্টরির সাইজ, অর্থাৎ আমার যে এরিয়া, সেগুলোও কিন্তু সাইজটা ছোটই হবে। তো এটা আসলে ডিপেন্ড করবে কি এবং এটা কিরকম হচ্ছে, এটা কিন্তু ফিক্সড কস্ট। অর্থাৎ এই যে আমার যে প্ল্যান্ট সাইজ, দেখো অর সাইজ অফ দ্য ফার্ম, অর্থাৎ তোমার ফার্মের সাইজটা কেমন সেটা ডিটারমাইন করবে হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের পরিসর দেখে আমরা বুঝতে পারবো যে যেমন বিল্ডিং এর পরিসর, তারপর মেশিনারি তোমার কিরকম, সেগুলো যদি আমার কম থাকে, ছোট থাকে, স্পেসিয়াস থাকে না, তাহলে আমি বুঝবো যে আমার ফার্মটা কিরকম, স্মল সাইজ ফার্ম, ঠিক আছে? তাহলে আফটার দ্যাট দ্য ফার্ম স্পেন্ড অন র ম্যাটেরিয়ালস, ইলেকট্রিসিটি অ্যান্ড লেবার টু কমেন্স প্রোডাকশন। তাহলে তারপরে এই যে ফিক্সড কস্ট গেল, ঠিক আছে, ফিক্সড কস্ট যাওয়ার পরে তখন ফার্ম কি করলো, ফার্ম স্পেন্ড করছে কিসের উপর, দেখো র ম্যাটেরিয়ালস কিনবে সে, ইলেকট্রিসিটি তোমার তার লাগবে, লেবার লাগবে, হ্যাঁ, তারপর হচ্ছে কিসের জন্য লাগবে এগুলো, এগুলো হচ্ছে আমার প্রোডাকশনটা বৃদ্ধির জন্য লাগবে, কমন্স প্রোডাকশন। এখন এগুলো কিন্তু আমরা জানি এগুলো কি, দিজ আর ভ্যারিয়েবল কস্ট ফ্যাক্টর, ভ্যারিয়েবল ফ্যাক্টর। আর এই ভ্যারিয়েবল ফ্যাক্টরের সাথে যে কস্টটা যুক্ত হবে সেগুলোকে বলছি আমরা ভ্যারিয়েবল কস্ট। যেমন কস্ট incurred on such item is called variable cost। তাহলে এই ধরনের কস্টের সাথে, এই ধরনের ভ্যারিয়েবলের সাথে যে কস্টগুলো incurred হচ্ছে বা যুক্ত হচ্ছে সেগুলোকে আমরা বলছি কি, ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট উইল নট চেঞ্জ দ্য প্ল্যান্ট সাইজ। তাহলে এই যে দেখো তোমার ফার্মের সাইজটা কিরকম সেটা কিন্তু এই ভ্যারিয়েবল কস্টের কারণে কিন্তু এটা, অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট কিন্তু এই ফার্মের সাইজটাকে চেঞ্জ করতে পারবে না। তুমি দেখো আমরা যেটা বলছিলাম যে আমাদের ইয়েটা কি, আমাদের বিল্ডিং, তারপর হচ্ছে মেশিনারি, এগুলো হচ্ছে ল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের কি, ফিক্সড কস্ট। তাহলে এই ফিক্সড কস্টটা কি করছে, প্ল্যান্ট সাইজটাকে ডিটারমাইন করছে। ফার্মের যে সাইজ বা প্ল্যান্ট সাইজ সেটাকে ডিটারমাইন করছে। সুতরাং ভ্যারিয়েবল কস্ট কিন্তু এই যে প্ল্যান্ট সাইজগুলো, অর্থাৎ ইলেকট্রিসিটি কি তোমার এই বিল্ডিং এর সাইজটাকে, ল্যান্ড সাইজটাকে চেঞ্জ করতে পারবে? তাহলে এই ভ্যারিয়েবল কস্টগুলো আসলে প্ল্যান্ট সাইজটাকে চেঞ্জ করতে পারে না। বাট by altering the variable cost, the firm can alter output। কিন্তু কি করতে পারে, এই যে ভ্যারিয়েবল কস্ট যেটা, সেই ভ্যারিয়েবল কস্টটা অল্টার করতে পারলে, পরিবর্তন করতে পারলে ফার্ম কিন্তু তার আউটপুটটাকেও পরিবর্তন করতে পারে। By increasing the variable cost, the firm can increase its output। তাহলে ভ্যারিয়েবল কস্ট যদি ইনক্রিজ করা যায়, তাহলে ফার্ম কি করতে পারে, তার আউটপুটটাকেও ইনক্রিজ করতে পারে, ঠিক আছে?
বাই ইনক্রিজিং অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট যদি আমরা ইনক্রিজ করতে পারি তাহলে আমরা আউটপুটটাকেও ইনক্রিজ করতে পারবো। Since the firm works with a given size of plant, by varying its variable cost, the firm is said to operate short run. ঠিক আছে, আমরা একটু আন্ডারলাইন করে দেই যে দেখো এখানে আমরা কি বলছি। আমাদের হ্যাঁ, আমরা এখানে এই কথাটা বললাম যে ভ্যারিয়েবল কস্ট কি করতে পারে আমাদের, এটা যদি আমরা অল্টার করি তাহলে আমার আউটপুটটাকেও আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি, অল্টার করতে পারি। এবং আমার ভ্যারিয়েবল কস্টটাকে যদি আমি ইনক্রিজ করতে পারি তাহলে ফার্মের আউটপুটটাও কি হবে, ইনক্রিজ হবে। ঠিক আছে, এখন দেখো সিন্স দ্য ফার্ম ওয়ার্কস উইথ এ গিভেন সাইজ অফ প্ল্যান্ট, ফার্মটা কি একটা নির্দিষ্ট সাইজের প্ল্যান্টের থাকে, কারণ তোমার যখন যখন তুমি ফার্মটা তৈরি করবা তখনই কিন্তু তোমার ফিক্সড কস্ট বা ফিক্সড ফ্যাক্টর অর্থাৎ বিল্ডিং এর যে সাইজ বা ল্যান্ড যে সাইজ সেগুলো কিন্তু তুমি বা মেশিনারিজ যেগুলো সেগুলো তুমি ইয়ে করে ফেলো, কিনে ফেলো। সুতরাং তোমার এই সাইজটা তোমার যেই ফার্ম সেই ফার্ম অনুযায়ী তুমি তোমার ল্যান্ড অ্যাকোয়ার করো, তুমি তোমার বিল্ডিং অ্যাকোয়ার করো, তুমি তোমার মেশিনারিজ অ্যাকোয়ার করো। তাহলে আমাদের কি করতে পারি যে so since the farm works with given size of plant by varying its variable cost, the firm ভ্যারিয়েবল কস্ট দ্য ফার্ম ইজ সেড টু অপারেট শর্ট রান। তাহলে যেহেতু এই ফার্মটার কস্টটা মানে এই ভ্যারিয়েবল কস্টটা পরিবর্তিত করে আমরা আউটপুটটাকে পরিবর্তন করতে পারি, সুতরাং এটাকে আমরা বলছিলাম কি শর্ট রান কস্ট, তাই না? আগের আমরা ইয়েতে আগের ক্লাসটাতে আমরা বলেছিলাম শর্ট রান কস্ট কার্ভের ক্ষেত্রে আমরা এটা মেনশন করেছিলাম যে আমাদের ফিক্সড কস্ট যেটা সেটা ঠিকই থাকে, শুধু ভ্যারিয়েবল কস্টটাকে চেঞ্জ করে আমরা আমরা যে আউটপুটটা চেঞ্জ করি সেটাকে আমরা বলছিলাম লং রান এভারেজ কস্ট কার্ভ। তাহলে দেখো ইট ওয়ার্কস উইথ এ শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, তাহলে এটা অবশ্যই একটা শর্ট রান কস্ট কার্ভ এভারেজ কস্ট কার্ভ নিয়ে কাজ করে বা শর্ট রান এভারেজ কস্ট কার্ভ হয়। দ্য এভারেজ কস্ট কার্ভ ইজ এ ইউ শেপ কার্ভ। তাহলে এই এভারেজ এখানে আমরা যদি দেখি দেখো এই এটা একটা SAC1, এটা হচ্ছে আমাদের একটা শর্ট রান এভারেজ কস্ট কার্ভ 1। এটার সাইজটা দেখো, এটা আসলে আরেকটু যদি আমরা ডিটেইলসে লিখতাম এক্সপান্ড করতাম তাহলে এটা শেপটা ইউ শেপই হতো, অর্থাৎ এইরকম করে একটা শেপ আসতো। তাহলে এভারেজ কস্ট কার্ভটা কিরকম শেপের, ইউ শেপ। ঠিক আছে, এখন দেখো ইউ শেপে আমি আবারও এটা নিয়ে নিচ্ছি। ইউ শেপ ইনিশিয়ালি ইট ফলস বিকজ দ্য ল অফ ইনক্রিজিং রিটার্ন। তাহলে প্রথম দিকে কিন্তু ল অফ ইনক্রিজিং রিটার্ন যেটা সেই অনুসারে আমাদের কি হয়, এই অ্যাভারেজ কস্ট কার্ভটা ফল করে। ঠিক আছে, দেখো ইনক্রিজিং রিটার্ন যেটা ল অফ ইনক্রিজিং রিটার্ন তারই সেই ল অনুসারে প্রাথমিকভাবে বা প্রথম দিকে বা শুরুর দিকে এটা এই কার্ভটা কিরকম হয়, ফল করে। আফটার রিচিং দ্য মিনিমাম অ্যাভারেজ কস্ট রাইজ ডিউ টু ল অফ ডিক্রিজিং রিটার্ন। তাহলে ইনক্রিজিং রিটার্ন অনুসারে এটা কি করছে, আমার কস্ট কার্ভটা হচ্ছে ফল করছে। একদম মিনিমাম যখন আমি ইয়েতে চলে আসি, এভারেজ কস্টে চলে আসি, মিনিমাম কস্টে চলে আসি, অর্থাৎ দেখো আফটার রিচিং ইটস মিনিমাম, আমাদের আমি যদি এটাতে দেখাই তাহলে এই পয়েন্টে কিন্তু এটা আমাদের মিনিমাম। ঠিক আছে, কারণ এদিকে কস্ট দেখো, এটা হচ্ছে আমার আউটপুট আর এদিকে হচ্ছে কস্ট। তুমি যদি এই কার্ভের জন্য চিন্তা করো তাহলে দেখো এইখানে কস্ট কার্ভটা অবশ্যই আরো বেশি, এখানকার কস্ট আরো বেশি। তাহলে আমরা দেখো এই যে পয়েন্টটা অর্থাৎ আউটপুট বাড়ানো, অর্থাৎ এই জায়গাটা তুমি যদি চিন্তা করো, আমরা দেখি এখানে দেখো এই যে আউটপুটটা এটাকে যদি আমি বা এখানে যদি আমি বলি এটাকে যদি আমি টানি তাহলে এখানে মনে করো এটাকে যদি M1 বলি, এটাকে যদি M2 বলি, এটাকে যদি M3 বলি, তাহলে এইটার জন্যই তুমি দেখবা যে এই পয়েন্টে আসলে আমার আউটপুট বাড়ছে কিন্তু কস্ট কম আছে, কস্ট কম হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমাম
এই পর্যায়ে এসে আমরা কিন্তু মিনিমাম পর্যায়ে পৌঁছে যাই। কিসের মিনিমাম? এভারেজ কস্টটা মিনিমাম হয়ে যায়। ঠিক আছে? আর তারপরে এই পয়েন্টের পরেই কিন্তু এটা আবার কি করতে থাকে? রাইজ করতে থাকে। ঠিক আছে? এই পয়েন্টের পরে কিন্তু আবার রাইজ করতে থাকে। দেখো এখানে যদি যাও তাহলে কিন্তু এই পয়েন্টে তুমি যদি দাও তাহলে আউটপুট আমার বাড়ছে। আমার আমার ইয়েটা এত স্মুথ হচ্ছে না লেখাটা। এখানে আউটপুট যদিও বাড়ছে, ধরো 4 দিলাম আমি, কিন্তু আমার এখানে কস্ট বেড়ে যাচ্ছে। আবার এদিকে যদি আমি আউটপুট বাড়াই, কস্ট আমার এদিকে, দেখো এদিকে যদি আউটপুট বাড়াই তাহলে কস্ট আমার বেড়ে যাচ্ছে। এটার জন্য যদি আমি আবার আউটপুট বাড়াই তাহলে আমার কস্ট বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে after reaching the minimum, average cost rise due to the law of decreasing return. এই মিনিমাম পর্যায়ে আসার পরে সেটা ডিউ টু ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, এইটা অনুসারে এটা কিন্তু আবার বাড়তে থাকবে। ঠিক আছে? ল অফ ডিক্রিজিং রিটার্ন এই সূত্র অনুসারে এটা আবার বাড়তে থাকবে। It means beyond the minimum point, with the existing plan, the firm can produce a larger output only a high average cost. এর পরেও অর্থাৎ মিনিমাম পর্যায়ে পৌঁছানোর পরেও যদি দেখো যে এই ফার্মটা আরো আউটপুট বা এই পর্যায়ে এসে কিন্তু আমার আউটপুটটা মিনিমাম হয়ে গেছে, তাই না? এখন মিনিমাম হওয়ার পরেও ফার্ম যদি আরো বেশি আউটপুট দিতে চায়, বাড়াতে চায়, তাহলে কিন্তু তাকে হাই অ্যাভারেজ কস্টটা পে করতে হবে। দেখো এখানেও হাই অ্যাভারেজ কস্ট, এটা কোন ক্ষেত্রে? ওই যে তুমি যেই প্ল্যান সাইজ ছিল এটাকে যদি আমরা একটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ বলি, বা এটা যদি একটা ফার্ম চিন্তা করি, তাহলে এই প্ল্যান সাইজের ক্ষেত্রে আমার মিনিমাম পর্যায়ে পৌঁছানোর পরে তুমি যদি আরো আউটপুট বাড়াতে চাও তাহলে তোমার কস্ট কিন্তু বেড়ে যাবে। এখানে দিকে কস্ট অ্যাভারেজ কস্টটা বেড়ে যাচ্ছে, এইটা এই প্ল্যান সাইজের জন্য। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম, আফটার রিচিং দ্য মিনিমাম, অর্থাৎ মিনিমাম পৌঁছানোর পরে এভারেজ কস্ট রাইজেস ডিউ টু ল অফ ডিক্রিজিং রিটার্ন। ইট মিনস বিয়ন্ড দ্য মিনিমাম পয়েন্ট, অর্থাৎ মিনিমাম পয়েন্টের পরেও উইথ এক্সিস্টিং প্ল্যান, ওই এক্সিস্টিং প্ল্যান যদি যেই এক্সিস্টিং প্ল্যান নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, যেই ফার্মটা অর্থাৎ ফিক্সড কস্টটা আমার যেরকম ছিল সেই কস্টটা রেখেই যদি আমরা কাজ করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে ফার্ম ক্যান প্রডিউস এ লার্জ আউটপুট উইথ এ হাই অ্যাভারেজ কস্ট। ওই ফার্ম কি করবে? লার্জ আউটপুট দিবে, কিন্তু তার কিরকম কস্ট হবে? হাই অ্যাভারেজ কস্ট হবে। ঠিক আছে? এটা তখন হাই অ্যাভারেজ কস্টের মাধ্যমে লার্জার আউটপুট দিবে। So, more output with least cost is possible when only if the firm changes the size of the plant. তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোর আউটপুট দিবে কিন্তু উইথ লেস কস্ট ইজ পসিবল। তাহলে আউটপুট মোর হবে কিন্তু আমাদের কস্ট লেস হবে। দেখো এখানে আমরা বলছি মোর আউটপুট উইথ লেস কস্ট। হ্যাঁ, লেস কস্ট ইজ পসিবল। more output with less cost is possible কখন? only firm changes size of the plant। তাহলে যদি তার প্ল্যান সাইজটা চেঞ্জ করে তাহলেই সে কি করতে পারে? কম খরচে অধিক প্রোডাকশন বা মোর আউটপুট দিবে। the firm changes its size by increasing fixed cost। তাহলে ফার্ম আসলে তার প্ল্যান্ট সাইজটা কিভাবে চেঞ্জ করতে পারে? যদি তার ফিক্সড কস্টটা চেঞ্জ করে। ফিক্সড কস্ট কিভাবে চেঞ্জ করবে? ওই যে আমাদের যে বিল্ডিং কোথায় ছিল আমাদের, আবার যাই আমরা, ফিক্সড কস্ট কিভাবে চেঞ্জ করব আমরা? দেখো এখান থেকে এই যে আমাদের বিল্ডিং কস্ট, এই যেটা, তারপর হচ্ছে মেশিনারি, ল্যান্ড, এগুলো যদি আমার চেঞ্জ করি তাহলে আমার প্ল্যান্ট সাইজটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই যে এখানে ফিক্সড কস্টটা চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যে কথাটা বলছি, দ্য ফার্ম চেঞ্জেস ইটস সাইজ বাই ইনক্রিজিং দ্য ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট চেঞ্জ করে বা বৃদ্ধি করে, পরিবর্তন করে বা বৃদ্ধি করে, পরিবর্তন বললেও হবে না, পরিবর্তন তো ইয়েও হতে পারে, কমও হতে পারে, কিন্তু ইনক্রিজ করতে হবে। ফিক্সড কস্টটা ইনক্রিজ করে তার প্ল্যান্ট সাইজটা কি করতে হবে? বাড়াতে হবে। যদি বাড়ানো যায় তাহলে সেই ক্ষেত্রে পসিবল, কি পসিবল? সেই ক্ষেত্রে লিস্ট কস্টে মোর আউটপুট দেওয়াটা পসিবল।
After changing the size or plant size, the farm enter into another short run. এখানে দেখাচ্ছি আমরা এই যে এটা আমি মুছে দেই আগের আগের কার্ভগুলো আমরা মুছে দেই আমাদের দেখো আমরা SAC2 আমরা সেকেন্ড আরেকটা কস্ট কার্ভ দিয়েছি সেকেন্ড আরেকটা কস্ট কার্ভ আমরা এখানে মেনশন করেছি এটা দেখো এখানে আমরা বলছি যে কি after changing the size the farm enter into another short run তাহলে এখন আমরা এতক্ষণ ছিলাম SSC1 অর্থাৎ এরকম একটা শর্ট রান কিন্তু যেহেতু এইটার জন্য আমার যে ফার্মের সাইজ ছিল সেই ফার্মের সাইজ অনুসারে আমি যদি এই মিনিমাম লেভেলে পৌঁছানোর পর আরো আউটপুট বাড়াতে চাই তাহলে আমার এভারেজ কস্টটা বেড়ে যাচ্ছে তাহলে আমি তখন কি করব আমার এই ফিক্সড কস্টটাকে ইনক্রিজ করব ফিক্সড কস্টটা ইনক্রিজ করা মানেই হচ্ছে আমার আরেকটা সেকেন্ড শর্ট রান এভারেজ কস্ট কার্ভ তৈরি করা তাহলে আমরা কি করছি আমরা আরেক ফার্ম কি করবে আরেকটা শর্ট রানের দিকে যাবে ঠিক আছে শর্ট রান কস্ট কার্ভের দিকে যাবে তাহলে এই শর্ট রান কস্ট কার্ভের ক্ষেত্রে তুমি এখন দেখবা যে এই তোমরা দেখবা অ্যাকর্ডিং টু ইটস ভ্যারিয়েবল কস্ট ইজ অলসো অল্টার্ড তাহলে এই শর্ট রান কস্ট কার্ভের ক্ষেত্রে আমরা কি করছি এই অবশ্যই আমাদের ফিক্সড কস্টটা চেঞ্জ করছি কারণ আমরা এই SAC1 এটার মধ্যে আমার কি ছিল এটার মধ্যে আমার ফিক্সড কস্ট ছিল বিল্ডিং ল্যান্ড মেশিনারি এবং তার সাথে সাথে আমার ভ্যারিয়েবল কস্ট ছিল আমরা ভ্যারিয়েবল কস্ট গুলো চেঞ্জ করে আউটপুটটাকে কি করছিলাম বাড়াচ্ছিলাম কিন্তু একটা পর্যায়ে আসার পরে আমার দেখা গেল যে ভ্যারিয়েবল আমরা যদি আউটপুটটাকে আরো বাড়াই ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করেও যদি আউটপুটটাকে বাড়াই কিন্তু সেই ক্ষেত্রেও আমার কি হচ্ছে সেটা আর এভারেজ কস্টটা মিনিমাম পর্যায়ে থাকবে না মানে মিনিমামের পরে আর কমবে না সেটা একটা পর্যায়ে বাড়তে থাকবে তো সেই কারণে আমরা কি করলাম যে আমাদের ফিক্সড কস্ট অর্থাৎ প্ল্যান্ট সাইজই আমরা পরিবর্তন করে দিলাম যে আমার প্ল্যান্ট সাইজ পরিবর্তন মানে আমার বিল্ডিং সাইজ ল্যান্ড সাইজ মেশিনারি সাইজ সব পরিবর্তন তো এটা পরিবর্তন হওয়া মানে হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা শর্ট রান কস্ট কার্ভ তৈরি করলাম এই ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিয়েবল ফিক্সড কস্টটা পরিবর্তিত হয়ে গেল এবং ফিক্সড কস্ট পরিবর্তিত হওয়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে ভ্যারিয়েবল কস্টটাও চেঞ্জ হবে কারণ ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হলেই আমরা কি করব এখানে দেখো অ্যাকর্ডিং টু ইটস ভ্যারিয়েবল কস্ট ইজ অলসো অল্টার্ড তাহলে এটার ক্ষেত্রেও আমার কি হবে ভ্যারিয়েবল কস্টটাও অল্টার্ড হবে পরিবর্তিত হবে তাহলে নিউ প্ল্যান্ট এনকাউন্টার্ড এ নিউ কস্ট ফাংশন তাহলে এটা যেহেতু আমার একটা নতুন একটা প্ল্যান সুতরাং এই নতুন প্ল্যান্টের জন্য আমার নতুন একটা কস্ট ফাংশনও তৈরি হবে ইট মিনস দ্য ফার্ম হ্যাজ টু ইউজ এ নিউ অ্যাভারেজ কস্ট কার্ভ তাহলে এটার অর্থাৎ সে যেহেতু এটা নতুন একটা কস্ট ফাংশন তৈরি হবে সুতরাং এটা একটা নতুন কস্ট কার্ভও অ্যাভারেজ নিউ অ্যাভারেজ কস্ট কার্ভ তৈরি করবে ঠিক আছে এটার জন্য আমরা একটা নতুন অ্যাভারেজ কস্ট কার্ভ পাবো thus the farm moves from one short period to another short period by changing the plant size তাহলে ফার্ম কি করতে পারে এখন তুমি যদি এটা একটু খেয়াল করো তাহলে এখানে দেখো আমরা আবার একটু যাই এই পয়েন্টে আসছি যখন আমরা দেখো এই পয়েন্টে যখন আমরা আসলাম দেখলাম যে আমাদের এইটার দিকে তুমি তাকাও আমরা পরের স্লাইডে আরো বলবো যে এখানে আমার যে আউটপুটটা ছিল সেইটার ক্ষেত্রে আমার দেখো কস্ট কার্ভটা এভারেজটা কস্ট কার্ভ ছিল কতটুকু এটা এই পর্যায়ে আবার আউটপুট আরো সেকেন্ড প্ল্যান সাইজের জন্য দেখো সেকেন্ড প্ল্যান সাইজ যখন আমরা নিচ্ছি SAC2 শর্ট রান এভারেজ কস্ট কার্ভ 2 তাহলে সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা যদি আমরা ধরো Q1 বলি এটাকে আমরা Q2 বললাম তাহলে এটার ক্ষেত্রে দেখো যে আমার আউটপুট বাড়ছে কিন্তু আমার আউটপুট বাড়া সত্ত্বেও আমার কস্ট কিন্তু এই পর্যায়ে মিনিমাম ঠিক আছে এই মিনিমামের পরে কিন্তু আবারও এটা কি হবে আবারও বাড়বে কস্টটা আবারও বাড়বে তাহলে এই মিনিমাম পর্যায়ের পরে এই পর্যায়ে আসলে আমরা মনে করো যে ৩,০০০ পিস আমি ৩ লাখ পিস আমি টি শার্ট তৈরি করতে পারছি আমার ৩ লাখ পিস টি শার্ট তৈরি করলে আমার মিনিমাম কস্টের মধ্যে আমি পাচ্ছি
কিন্তু যখনই আমি 4 লাখ পিস বা 3.5 লাখ পিস তৈরি করব তখন আমার কস্ট অফ প্রাইসটা বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, কারণ আমার ওই যে আমার তো প্ল্যান্ট সাইজ ফিক্সড এটার জন্য, সেই এই কার্ভের জন্য। আমি যদি আউটপুট আমি বাড়াতে চাই আরো, তাহলে আমাকে কিন্তু আরো একটা কস্ট কার্ভ এরকম ভাবে, সরি এটা আমরা একটু সুন্দর করে দিই, এটা ড্রয়িংটা হয়নি। আহ, আমরা আরো একটা কস্ট কার্ভ তৈরি করতে হবে তখন। সেটা কিরকম হবে, যেমন ধরো সেটা কিন্তু এরকম কিছু একটা হবে, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে তখন আমার আউটপুটটা এদিকে আউটপুট বাড়বে, কস্ট কিন্তু আমার এদিকে মিনিমাম থাকবে, ঠিক আছে, আরো মিনিমাম হবে। তো তার মানে হচ্ছে যে যে কথাটা আমরা বলতে চাচ্ছি, তাহলে এটাও একটা শর্ট রান কস্ট কার্ভ হবে, ঠিক আছে। তাহলে কোনো ফার্ম কি করতে পারে, দেখো আমি এটা একটু মুছে দিই আগে। এইভাবে আমরা কিন্তু অনেকগুলো শর্টকাট তৈরি করতে পারি। অর্থাৎ প্ল্যান সাইজ যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার কি করতে পারি আমরা, does the farm moves from one short period to another short period by changing the plant size? তাহলে এই ফার্ম কিন্তু কি করছে, মুভ করছে, একটা শর্ট পিরিয়ড থেকে আরেকটা শর্ট পিরিয়ডে মুভ করছে, কিভাবে, তাদের প্ল্যান্ট সাইজটা চেঞ্জ করে। তাহলে এখানে হয়তো সে আরো একটা শর্ট পিরিয়ড, আরেকটা শর্ট পিরিয়ড আনতে পারে, অর্থাৎ আরেকটা তার প্ল্যান সাইজ চেঞ্জ করতে পারে, যদি সে আউটপুটটা আরো বাড়াতে চায়। তাহলে এরকম করে ইন ইচ শর্ট পিরিয়ড ইট ইউজেস শর্ট রান এভারেজ কস্ট কার্ভ দ্যাট ইজ রিলেভেন্ট টু দ্য প্ল্যান্ট সাইজ। তাহলে এই যে শর্ট রান কস্ট কার্ভ গুলো, এই শর্ট রান কস্ট কার্ভ গুলো কি তোমার এই প্ল্যান্ট সাইজের সাথে কিন্তু রিলেভেন্ট। তা আমরা পরের ইয়েটাতে দেখি, এই এই ওই যে ধরো আমরা আগে যে কস্ট কার্ভ গুলো, আমরা দুটো কস্ট কার্ভের কথা আমরা এখানে দিয়েছি। এরকম আমরা বলছি যে যদি দেখো যে এরকম একটা, এটা একটা শর্ট রান কস্ট কার্ভ, এটা আরেকটা শর্ট রান কস্ট কার্ভ, এটা আরেকটা শর্ট রান কস্ট কার্ভ, এটা আরেকটা শর্ট রান কস্ট কার্ভ, এরকম আমরা যদি অনেকগুলো শর্ট রান কস্ট কার্ভ যোগ করি এবং প্রতিটা শর্ট কার্ভের মিনিমাম পয়েন্ট গুলো দেখো, যে এখানে হচ্ছে এটার মিনিমাম পয়েন্ট, দেখো তুমি, আমরা যদি, সরি, আমরা যদি মিনিমাম পয়েন্ট গুলো দেখি, আমরা ধরো এটা একটা মিনিমাম পয়েন্ট, এই কস্ট কার্ভের জন্য একটা মিনিমাম পয়েন্ট, এই কস্ট কার্ভের জন্য একটা মিনিমাম পয়েন্ট, এটার জন্য একটা মিনিমাম পয়েন্ট, এইটার জন্য একটা মিনিমাম পয়েন্ট, এখানে আমরা একটা মিনিমাম পয়েন্ট পাচ্ছি, এটার জন্য একটা পাচ্ছি। মানে আমরা কি করব, যে কস্ট কার্ভটা যেটা হবে, যতগুলো আমরা কস্ট কার্ভ অর্থাৎ চেঞ্জ করব, প্ল্যান সাইজ গুলো চেঞ্জ করে আমরা যে শর্ট রান কস্ট কার্ভ গুলো পাবো, সেই কস্ট কার্ভ গুলোকে যদি আমরা স্পর্শক তৈরি করি, ঠিক আছে, অর্থাৎ যে এই কস্ট কার্ভ গুলো যদি আমরা এখান থেকে একটা লাইন ড্র করি, তাহলে সেই এই যে একটা আরেকটা কার্ভ তৈরি হয়ে যাবে। দেখো তোমরা একটু, আমি হালকা নীল রঙের যে কার্ভটা, অর্থাৎ এই যে বিন্দুগুলো না, নিচের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো যোগ করে আমরা যদি, অর্থাৎ এইটার ঘেসে যদি আমরা একটা কার্ভ আঁকি, তাহলে সেটা লং রান কস্ট কার্ভ হয়ে যাবে। দেখো এখানে আমরা লিখছি, ফর এক্সাম্পল ইন শর্ট পিরিয়ড অফ ওয়ান দ্য ফর্ম ইউজেস S1 SAC1, in short period 2 it uses SAC2। আমরা অর্থাৎ এই কার্ভটার কথা বলছি, এটা শর্ট রান পিরিয়ড 1, এটা শর্ট রান পিরিয়ড 2। তারপরে আমরা বলছি যে a firm can conceive a number of such short period average cost curve, we are going to derive the long run curve using this short run এভারেজ কস্ট কার্ভ। তাহলে এই যে শর্ট রান কস্ট কার্ভ গুলো, এই শর্ট রান কস্ট কার্ভ গুলো থেকে আমরা কিন্তু লং রান কস্ট কার্ভটা ডিরাইভ করে থাকি। এই এই যে আমরা যে শর্ট রান কস্ট কার্ভ গুলো পেয়েছি, সেই শর্ট রান কস্ট কার্ভ গুলোকে কল্পনা করে তার মধ্য দিয়ে আমরা একটা লং রান, এই যে দেখো এসি মানে লং রান এভারেজ কস্ট কার্ভ। তাহলে আমরা দেখলাম যে আমরা আসলে এই শর্ট পিরিয়ডের কস্ট কার্ভ গুলো, অর্থাৎ শর্ট পিরিয়ডের যে প্ল্যান সাইজ বা শর্ট রান কস্ট কার্ভ,
তো এই প্রত্যেকটা শর্ট রান কস্ট কার্ভের পরিবর্তন ঘটিয়ে ঘটিয়ে আমরা যখন অনেকগুলো কস্ট কার্ভ পাবো শর্ট রান, সেগুলোর যে মিনিমাম পয়েন্টগুলো আছে সেগুলো আমরা যোগ করে একটা লং রান কস্ট কার্ভ পেয়ে যাবো। আমরা একটু পরেরটাতে ডিরাইভ করবো কিভাবে আমরা এগুলো পাচ্ছি। এটার শেপটা দেখো, we shall develop a simple model to derive long run average cost curve. আমরা একটা সিম্পল মডেলকে ডিরাইভ করছি। In our simple model, a firm decided to have 3 plant size in the long run. When it goes to expanding the output, small size plant in short period 1, medium size plant in short period 2, and large size plant in short period 3. তাহলে আমরা এখানে কি করলাম, তিনটা প্ল্যান্ট সাইজকে আমরা চিন্তা করলাম, ডিসিশন নিলাম যে আমাদের কি থাকবে, তিনটা প্ল্যান্ট সাইজ থাকবে, 3 প্ল্যান্ট সাইজ ইন দ্য লং রান, অর্থাৎ লং রানের ক্ষেত্রে তিনটা প্ল্যান্ট সাইজ। লং রান মানে কি, দীর্ঘমেয়াদী। তাহলে দীর্ঘমেয়াদী আমার প্ল্যান্ট সাইজ কিরকম তিনটা থাকবে, একটা হচ্ছে স্মল সাইজ প্ল্যান্ট সাইজ, সেটা হচ্ছে শর্ট পিরিয়ড 1, ঠিক আছে, এটা আমরা বললাম। এই এটা হচ্ছে SSC1, সেটা হচ্ছে শর্ট পিরিয়ড 1, শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ, এটার পিরিয়ড হচ্ছে 1। তারপরে দেখো এর পরের প্ল্যান্ট সাইজটা মিডিয়াম সাইজ, পরের প্ল্যান্ট সাইজটাকে আমরা বলছি কি মিডিয়াম সাইজ প্ল্যান্ট, এটা হচ্ছে শর্ট পিরিয়ড 2। এবং তারপরের যে প্ল্যান্ট সাইজটা সেটাকে আমরা বলছি লার্জ প্ল্যান্ট সাইজ, এটা হচ্ছে শর্ট পিরিয়ড 3। আমরা আগেই বলছি, একটু আগেই বলেছি যে প্ল্যান্ট সাইজ শর্ট পিরিয়ড 1 বললে আমরা প্ল্যান্ট সাইজটা কিরকম বুঝবো, যে তার ল্যান্ড, মেশিনারি, বিল্ডিং অ্যাকোয়ার করা, এগুলোর যে সাইজটা সেটা, এটা যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলছি শর্ট পিরিয়ড 1। আর মিডিয়াম হচ্ছে যে আমার এই পিরিয়ডের জন্য আমার প্ল্যান্ট সাইজ, অর্থাৎ ফিক্সড ফ্যাক্টর ভেরিয়েবল কস্টগুলো বা ফিক্সড ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোর সাইজটা কেমন হবে, ঠিক আছে, আমার মেশিনারি সাইজ কেমন হবে, আমার তোমার বিল্ডিং সাইজ কেমন হবে, আমার ল্যান্ড সাইজ কেমন হবে। তো মিডিয়াম সাইজের ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমার এই এই SAC2 অর্থাৎ মিডিয়াম সাইজ প্ল্যান যেটা, সেই ক্ষেত্রে আমার এটাকে আমরা ধরছি SAC2 বা মিডিয়াম সাইজ প্ল্যান। এবং মিডিয়াম সাইজ প্ল্যানটা অবশ্যই শর্ট সাইজ যে পিরিয়ডটা যেটা আছে তার যে প্ল্যান সাইজটা তার চেয়ে অবশ্যই একটু বড় হবে। আর লার্জার সাইজ প্ল্যান্ট হচ্ছে অবশ্যই মিডিয়াম সাইজের যে প্ল্যান্টটা তার চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে দেখো when it moves from one plant to another plant, it uses average cost curve of that plant. তাহলে যখনই সে একটা প্ল্যান্ট থেকে অন্য একটা প্ল্যান্টে যাচ্ছে, অর্থাৎ এই প্ল্যান্ট থেকে যখন সে এই প্ল্যান্টে যাচ্ছে, তখনই কিন্তু এই প্ল্যান্টে যখন থাকছে তখন সে এইখানকার যে অ্যাভারেজ কস্ট কার্ভটা সেটা সে মেনটেন করছে। আবার যখন সে এই প্ল্যান্টে যাচ্ছে তখন সে এখানকার এভারেজ কস্ট কার্ভ যেটা সেটা চিন্তা করছে, মেনটেন করছে। আবার যখন সে লার্জার প্ল্যান্ট সাইজে যাচ্ছে তখন সে এইটার কস্ট কার্ভটাকে মেনটেন করছে। তাহলে দেখো, টু বিগিন উইথ দ্য ফার্ম ইজ ওয়ার্কিং উইথ স্মল প্ল্যান্ট সাইজ, ইট ইউজেস ইটস অ্যাভারেজ কস্ট কার্ভ SAC1। তাহলে যখন আমরা শর্ট রান কস্ট কার্ভ অর্থাৎ শর্ট পিরিয়ডের জন্য চিন্তা করব, তখন এই গ্রাফটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এটা কি করবে, এটার জন্য এটা ইউজ করবে কি অ্যাভারেজ কস্ট কার্ভ ফর কি SSC1, এটার জন্য আমার অ্যাভারেজ কস্ট কার্ভটা মেনটেন করবে। এইটাকে আমরা বললাম শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ শর্ট পিরিয়ডের জন্য। শর্ট পিরিয়ডের জন্য এই গ্রাফটা, এটাই হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট কার্ভ। তারপরে দেখো ফার্ম ইনক্রিজেস দ্য আউটপুট। তাহলে ফার্ম এই শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের ক্ষেত্রে এখানে আউটপুটটা কি ছিল, M1, মিনিমাম আউটপুটটা যদি আমরা M1 ধরি। তারপরে সে কি করলো, অ্যাভারেজ কস্টটা আউটপুটটা সে বাড়ালো, তো ইনক্রিজ করলো। সেটা ইনক্রিজ করলে তখন দেখো এখানে আমরা বলছি যে as the firm increases the output, average cost falls and then rise. It is beneficial for the firm to operate on a small size plant till it produce M2 level of the output. তাহলে এখানে
তুমি যদি খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে ডিফাইন করি, তাহলে এই যে এই এসএসসি 1 এর জন্য, অর্থাৎ এই ফার্মটার জন্য আমরা কি করছি, এভারেজ কস্ট প্রথমে কি হচ্ছে, এভারেজ কস্ট আমাদের কি হচ্ছে, ফলস হচ্ছে, এখানে কমছে। তারপরে সে কি করছে, এটা মিনিমাম একটা পর্যায়ে যাচ্ছে, অর্থাৎ এই পয়েন্টে এসে যদি আমার মিনিমাম এই আউটপুটের জন্য আমার মিনিমাম কস্টটা হচ্ছে, তারপরে সেটা কিন্তু আবার কি হচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমার বেড়ে যাচ্ছে। এখানে তুমি এই যে দেখো যে এই এই গ্রাফটাতে যদি আমরা দেখাই যে এই আউটপুট থেকে যখন এই আউটপুটে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এখানে এই যে অ্যাভারেজ কস্ট, এই কার্ভের কথা যদি চিন্তা করো, এই কার্ভের ক্ষেত্রে অ্যাভারেজ কস্টটা কিন্তু এদিকে বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে it is uses its average cost of base one as the firm increases the output, the average cost falls and then rise. Average cost প্রথমে ফল করবে, তারপরে রাইজ করবে। It is beneficial for the firm to operate on a small size plant till it produce end to level of the output. তাহলে এরপরে দেখো যে এক্সাম্পল দিয়ে আমরা বলছি যে টেক আউটপুট M1, the average cost of producing this output with small size plant is M1A. তাহলে এই এই এসএসসি এর জন্য, এই শর্ট রান কস্ট কার্ভ এর জন্য মিনিমাম ইয়েটা হচ্ছে আমাদের কাছে স্মল সাইজ প্ল্যান, যেটা সেটার জন্য আমার আউটপুট M1 আউটপুটের জন্য আমার কি হচ্ছে, M1A, এইটুকু হচ্ছে আমার কস্ট। ঠিক আছে, কস্ট দেখো এখানে আউটপুট M1, the average cost of producing of this output with small size plant is M1। তাহলে আমি এটা ইয়ে নিয়ে নিই। তাহলে দেখো এখানে আমার এইটা হচ্ছে আমার এই এইটুকু হচ্ছে আমার কি, এই পর্যন্ত তুমি দেখো এখানে, তাহলে এই পর্যন্ত কস্ট তো আমার, তাহলে এইটা হচ্ছে শর্ট প্ল্যান্টের জন্য আমার M1A cost, whereas the average cost producing the same output with the medium size plant M1B। তাহলে এখন দেখো যে এই যে M1 আউটপুট, এই আউটপুটের জন্যই যদি আমি প্ল্যান্ট সাইজ বি যেটা, অর্থাৎ মিডিয়াম প্ল্যান্ট সাইজ যেটা, সেইটা কনসিডার করি, তাহলে আমার কস্ট কোথায় যাচ্ছে, দেখো কস্ট কিন্তু আমার এখানে আসছে, তাই না, কস্ট আমার এখানে চলছে, কিন্তু আউটপুট আমার M1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে শর্ট শর্ট পিরিয়ড ওয়ান যেটা, শর্ট পিরিয়ডের জন্য যদি আমি আমরা M1 আউটপুটের জন্য আমরা মিনিমাম কস্ট পাচ্ছি, কিন্তু এই M1 আউটপুটের জন্য আমি যদি মিডিয়াম সাইজ প্ল্যান্ট ইউজ করি, অর্থাৎ এটা যদি ইউজ করি, দেখো মিডিয়াম, এটা যদি আমি ইউজ করি, এই কস্ট কার্ভটা যদি ইউজ করি, তাহলে আমার এক্সপেন্ডিচার কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, কারণ এটা তুমি এখান থেকে যোগ করবা, এখান থেকে যোগ করলে আমরা এই কস্ট কার্ভটা কোথায় ছেদ করতেছে, এই পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এদিকে আমার কস্ট এভারেজ কস্টটা থাকতেছে। সুতরাং যদি আমি স্মল প্ল্যান যেটা, এই ক্ষেত্রে অর্থাৎ M1 আউটপুটের জন্য আমার বেটার, অবশ্যই বেস্ট হচ্ছে কি শর্ট S1C কস্ট কার্ভ, এটা, কারণ এই প্রোডাকশনের জন্য আমার এই মিডিয়াম সাইজ প্ল্যানটা কিন্তু এক্সপেন্ডিচার বেশি হয়ে যাবে, এভারেজ কস্টটা বেশি হয়ে যাবে। দেখো এখানে whereas the average cost of producing the same output with medium size plant is M1B। তাহলে M1B এই পর্যন্ত, M1B হচ্ছে আমার মিডিয়াম সাইজের জন্য আমার কস্ট। সুতরাং M1B is less than M1A is less than M1B, it means the average cost is less if the firm uses the small plant। যে কথাটা একটু আগে বললাম যে এই আউটপুটের জন্য যদি আমরা চিন্তা করি, M1 আউটপুটের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার মিডিয়াম সাইজ যে প্ল্যানটা, সেটার দরকার নাই। আমার শর্ট সাইজের যে শর্ট পিরিয়ডের জন্য বা শর্ট সাইজের যে সাইজ শর্ট স্মল সাইজের যে প্ল্যানটা, সেটাতেই আমরা কিন্তু সবচেয়ে লেস কস্ট পাবো। কারণ এতে যদি একটু চিন্তা করো, তোমার দেখা যাচ্ছে তুমি হয়তো 10,000 পিস
তুমি টি শার্ট তৈরি করবা, তো সেইটার জন্য তোমার মনে করো যে পরিমাণ ল্যান্ড অ্যাকোয়ার করবা বা মেশিনারিজ তৈরি করবা, সেই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে মিনিমাম একটা কস্ট আসবে। কিন্তু তুমি ওই 10,000 পিস উৎপাদনের জন্য তোমার যদি আবার প্ল্যান্ট সাইজ বাড়াও, তার প্ল্যান্ট সাইজ বাড়ানো মানেই হচ্ছে কি ল্যান্ডও বেশি লাগা, তারপর হচ্ছে তোমার মেশিনারিজও বড় বড় বা অনেক ভারী মেশিনারিজ দরকার হচ্ছে, তারপরে হচ্ছে বিল্ডিং ওরকম বেশি দরকার হচ্ছে, তাহলে অবশ্যই তোমার কষ্ট বেড়ে যাবে। সুতরাং সেম সাইজের জন্য যদি আমরা আউটপুট চিন্তা করি, অর্থাৎ শর্ট সাইজ প্ল্যান যেটা বা স্মল সাইজ প্ল্যান যেটা, স্মল সাইজ প্ল্যান্টের জন্য যে মিনিমাম আউট কস্টটা আমরা পাই, অর্থাৎ এই M1 আউটপুটের জন্য আমরা মিনিমাম অ্যাভারেজ কস্টটা পেতে পারি। কিন্তু এই আউটপুটের জন্য যদি আমরা মিডিয়াম সাইজ প্ল্যান্ট ইউজ করি তাহলে কিন্তু আর মিনিমাম কস্ট হবে না, সেই ক্ষেত্রে এক্সপেন্ডিচার আমাদের বেড়ে যাবে, অ্যাভারেজ কস্টটা অবশ্যই বেড়ে যাবে। সুতরাং এটা বুঝে নিই। আচ্ছা, তাহলে দেখো, এখন দেখো যে on once the farm process the output M2, the farms bring the medium size plant into operation. These will enable the farm produce goods at less cost, ঠিক আছে? তাহলে এখন যদি এই ফার্ম এই M2 আউটপুটটা ক্রস করে, ঠিক আছে? দ্য ফার্ম প্রসেস দ্য আউটপুট M2, এই M2 আউটপুট যদি ক্রস করে তাহলে সে এই M2 আউটপুটে যদি আসে বা ক্রস করে তাহলে সে কিন্তু মিডিয়াম সাইজ প্ল্যান্টে ঢুকে যাচ্ছে। তাহলে এই মিডিয়াম সাইজের প্ল্যান্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কিন্তু দেখো আবার তোমার এইটার ক্ষেত্রে তোমার ফার্মের কি হচ্ছে, ইট এনেবল দ্য ফার্ম টু প্রডিউস গুডস অ্যাজ লিস্ট কস্ট। এইটার ক্ষেত্রে যখনই তুমি যাচ্ছে এটা তুমি যদি জয়েন করো তখন দেখো যে এই পয়েন্টে এসে কিন্তু এই যে কস্টটা, এই কস্টটা কিন্তু এটা বাড়ছে, এটা এদিকে হচ্ছে মানে কি এটা কস্ট বাড়তেছে, ঠিক আছে? তো এইদিকে হচ্ছে তুমি দেখলেই পাবা যে শর্ট পিরিয়ডের জন্য যেটা স্মল সাইজ প্ল্যান্টের এটা বাড়ছে, কিন্তু এই মিডিয়াম সাইজ প্ল্যান্টটা এটা কিন্তু কমতেছে, এটা কিন্তু আস্তে আস্তে ফল করছে, ঠিক আছে? তাহলে এই M2 লেভেলে আসলে সেটা কি হচ্ছে, যে এটা লেস কস্ট পাচ্ছি, আমরা কম খরচটা পাচ্ছি। তারপরে দেখো আমরা এখন বলছি যে ফর এক্সাম্পল দ্য কস্ট অফ প্রডিউসিং M3 আউটপুট উইথ মিডিয়াম সাইজ প্ল্যান্ট ইজ M3E। তাহলে এই মিডিয়াম সাইজ প্ল্যান্টের জন্য আমরা যদি এই M2 আউটপুট থেকে আবার M3 আউটপুটে যাই, অর্থাৎ আমরা এতক্ষণ আউটপুট করছিলাম M2, আমরা আরো বাড়িয়ে নিয়ে আসলাম M3, ঠিক আছে? তো M3 তে যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমরা কোন প্ল্যান্ট সাইজে দিচ্ছি, মিডিয়াম সাইজ প্ল্যান্টে আমরা আছি, কারণ আমাদের SAC2 এই প্ল্যান্ট সাইজে আছে। তাহলে এখানে দেখো আমাদের খরচটা কি আসতেছে, M3E, এইটুকু খরচ, এই যে আমাদের M3E, এইটার জন্য আউটপুট, এই আউটপুটের জন্য এভারেজ কস্টটা হচ্ছে কি আমাদের M3E। The average cost of producing the same output with small size plant is M3F। তাহলে এই আউটপুটের জন্য যদি আমি স্মল সাইজ প্ল্যান্ট চিন্তা করি, তার খরচটা কোথায় আসতেছে, M3F, এটা এটা ঠিক আছে? তাহলে দেখো এই লেভেলের আউটপুটের জন্য আবার আমার শর্ট পিরিয়ড যে স্মল যে কার্ভটা প্ল্যান্ট সাইজটা, স্মল প্ল্যান্ট সাইজ দিয়ে যদি আমি এই লেভেলের আউটপুটটা আনতে চাই তাহলে কিন্তু আমার কস্ট অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই লেভেলের আউটপুট যদি চাই তাহলে আমার প্ল্যান্ট সাইজটা চেঞ্জ করতে হবে। প্ল্যান্ট সাইজটা চেঞ্জ করলে আমি সেখান থেকে মিনিমাম অ্যাভারেজ কস্টটা এখানে পাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো ইট ইজ হায়ার দেন, এখানে আমরা যে কথা বলছি যে শর্ট স্মল সাইজ প্ল্যান্টের জন্য এভারেজ কস্ট হয়ে যাচ্ছে কি M3F, আর মিডিয়াম সাইজ প্ল্যান্টের জন্য এভারেজ কস্ট হচ্ছে M3E, অর্থাৎ এইটুকু হলুদ দাগ দিয়ে আমরা যেটাকে ডিফাইন করছি। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু স্মল সাইজ প্ল্যান্টের জন্য এভারেজ কস্টটা বেশি। তাহলে দেখো ইট ইজ হায়ার দেন M3E। টু এক্সপান্ড দ্য আউটপুট বিয়ন্ড M2,
the farm goes to the farm has to go for medium size plant. এখন এখন যদি এই আউটপুটটা যদি এক্সপান্ড M23 যেটা M23 মানে M2 আউটপুটটা যদি M2 থেকে আমরা M3 তে যাই, M2 থেকে বাড়াই, তাহলে আমরা মিডিয়াম সাইজ প্ল্যান্টে যাচ্ছি এবং এটা প্রডিউস করবে কি পর্যন্ত M4 এর আগ পর্যন্ত। M4 এর আগ পর্যন্ত এই প্ল্যান্ট সাইজে কিন্তু প্রডিউস হতে থাকবে। কারণ আরেকটা প্ল্যান্ট সাইজ আমরা নিয়েছি সেটা হচ্ছে SSC3। SSC3 দেখো SSC3 এই পর্যায়ে এই পর্যন্ত এই জায়গাটাই হচ্ছে তাদের মিনিমাম এভারেজ কস্টটা আসে। তারপরে এভারেজ কস্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। দেখো তাহলে M4 পর্যন্ত আমরা এই লেভেলে থাকতে পারি, কিন্তু এরপরের প্ল্যান যদি আমরা আরো বাড়াতে চাই তখন কিন্তু আমাদের প্ল্যান্ট সাইজটা আবার বাড়াতে হবে। দেখো এখানে যে কথাটা বললাম, বিয়ন্ড দ্যাট the medium size plant it can produce a larger output as a high average cost। তাহলে এর এন্ট্রি এটা এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি, এখানে যদি একটা দাগ দিই আমরা, তাহলে এখানে হবে আমাদের মিনিমাম এভারেজ কস্টটা। এরপরে যদি আমরা বাড়াতে চাই তাহলে কি হবে, আমাদের আউটপুট বাড়বে কিন্তু সেটা হায়ার এভারেজ কস্টের মাধ্যমে বাড়বে। তো সেটা যদি আমরা আসলে হাই এভারেজ কস্টটা না চাই, তাহলে দেখো ইনস্টিড ইট ইজ বেটার দ্য ফার্ম ইজ প্রেফার টু দ্য লার্জার সাইজ প্ল্যান্ট। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ফার্মের কি করা উচিত, ফার্মের উচিত হচ্ছে লার্জার সাইজ প্ল্যান্টে চলে যাওয়া। এরপরের থেকেই কিন্তু দেখো এটা আস্তে আস্তে কিন্তু আমরা যদি এই মিডিয়াম সাইজ প্ল্যান্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্ল্যান্ট সাইজে এভারেজ কস্ট আস্তে 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 কমছে, এই পর্যায়ে কমার পরে এটা আস্তে 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 বাড়ছে। তাহলে আমরা যদি এখানে আরো আউটপুট যদি আমি 4 এ যাই বা 5 এ যাই, যদি আমি 5 এ যদি আমরা রাখতে চাই, তাহলে দেখো আমাদের কিন্তু আউটপুট এভারেজ কস্ট কোথায় চলে যাচ্ছে, এই পর্যায়ে চলে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের এভারেজ কস্ট আসছে, ঠিক আছে, এখানে যাচ্ছে। তাহলে আমি যদি আউটপুট বাড়াতে চাই তাহলে আমার তখন প্ল্যান্ট সাইজটাও আবার বাড়াতে হবে। তার মানে আমাকে লার্জার প্ল্যান্ট সাইজে চলে যেতে হবে। তাহলে আমরা চলে গেলাম এরপরে লার্জার প্ল্যান্ট সাইজ। দেখো এখানে আমরা বলছি output M5 can produce a cost of M5G with larger size plant। তাহলে এই যে আউটপুট M5, এই M5টা কি করছে, লার্জার প্ল্যান্ট সাইজ থেকে আমাদের এটা আউটপুট দিচ্ছে M5 পর্যন্ত, এবং সেই ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে কি M5G, এইটুকু হচ্ছে আমার কস্ট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই গ্রাফের দিকে তাকাও, তাহলে দেখো এই M5 পর্যন্ত আউটপুট যদি আমরা চাই, তাহলে লার্জার প্ল্যান্ট সাইজে আমি পাচ্ছি এইটুকু কস্ট এমজি M5G, কিন্তু সেটা আমি মিডিয়াম সাইজের যে কস্ট প্ল্যানটা, মিডিয়াম সাইজের যে প্ল্যানটা, সেখানে আমার কস্ট হয়ে যাচ্ছে M5H। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে মিডিয়াম সাইজের প্ল্যান থেকে আমি কিন্তু এই M5 আউটপুট যদি চাই তাহলে আমার কস্টটা অনেক বেড়ে যাবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি এটার কস্ট বেশি, এটার কস্ট কম। এই অর্থাৎ এই SSC3 যেটা এই কার্ভটা, এই কার্ভের এইটার মিনিমাম বিন্দু এটা না, তাহলে এখান থেকে এই পর্যন্ত তো আমাদের মিনিমাম কস্ট। তাহলে এই কার্ভের ক্ষেত্রে অর্থাৎ লার্জার যে সাইজটা আছে, লার্জ সাইজের যে প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টে আমি M5 পর্যন্ত মিনিমাম কস্টে পাচ্ছি। কিন্তু সেই আউটপুটটা যদি আমি মিডিয়াম সাইজ প্ল্যান্ট থেকে নিতে চাই, তাহলে সেটা কিন্তু আমার কস্টটা বেড়ে যাবে। কারণ সেই ক্ষেত্রে তোমার ফিক্সড কস্ট তো ঠিকই থাকে, ভ্যারিয়েবল কস্ট গুলো অনেক বেড়ে যায়। তো ভ্যারিয়েবল কস্ট গুলো যদি অনেক বেড়ে যায় তখন আলটিমেটলি আসলে আমাদের প্রোডাকশন কস্টটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো if the farm uses the medium size plant it has to incur an average cost of M5H। ঠিক আছে, আমরা যে কথাটা বললাম যে এই এভারেজ কস্ট হয়ে যাবে M5H, it is greater than M5G, এটা M5G এর চেয়ে বেশি। Thus the farm by expanding the plant size tries to produce a larger output at a minimum possible average cost। তাহলে ফার্ম কি করবে, অবশ্যই সেই ক্ষেত্রে যে প্ল্যান্ট সাইজটাই চেঞ্জ করে ফেলবে। তার যদি এভারেজ কস্টটা যদি মিডিয়াম সাইজ প্ল্যান্টে যদি বেশি হয়ে যায়, আউটপুট সে বেশি চায়, আউটপুট বেশি যাওয়ার জন্য সে যদি মিডিয়াম সাইজ প্ল্যান্টে যদি তার
এভারেজ কস্টটা বেশি চলে আসে, তাহলে অবশ্যই সে কি করবে, তার প্ল্যান সাইজটা চেঞ্জ করে লার্জার প্ল্যান সাইজে চলে যাবে, কারণ লার্জার প্ল্যান সাইজে চলে গেলে তার এভারেজ কস্টটা কিন্তু কমে যাবে। এই হচ্ছে তোমাদের কাজ, অর্থাৎ এইভাবে আমরা কাজটা করে থাকি। নাও হাউ টু অবটেইন দ্য লং রান এভারেজ কস্ট কার্ভ। তাহলে আমরা কিভাবে লং রান এভারেজ কস্ট কার্ভটা পাই? হিয়ার SAC1, SAC2 and SAC3 are short run average cost curve of 3 short period. তাহলে এই প্রত্যেকটাই কিন্তু শর্ট পিরিয়ড, ইন্ডিভিজুয়ালি শর্ট পিরিয়ড, প্রত্যেকটাই শর্ট পিরিয়ড। এই তিনটাই হচ্ছে শর্ট পিরিয়ডের শর্ট কার্ভ, শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। তাহলে এটা হচ্ছে শর্ট পিরিয়ড 1, এটার জন্য এভারেজ কস্ট কার্ভ SAC1। এটা আরেকটা শর্ট পিরিয়ড, সেটার জন্য আমরা বলছি, এটার জন্য কস্ট কার্ভটা হচ্ছে SAC2। এটা হচ্ছে মিডিয়াম সাইজ প্ল্যান। আর এটাও আরেকটা শর্ট পিরিয়ড কস্ট কার্ভ, কিন্তু তার সাইজ অফ প্ল্যানটা, প্ল্যান সাইজটা বড়, লার্জার প্ল্যান সাইজ। তিনটা শর্ট রান কস্ট কার্ভ আমরা পেলাম, এভারেজ কস্ট কার্ভটা পেলাম। তাহলে এই these three periods are stretched become a long period for the firm। এই যে তিনটা পিরিয়ডের কস্ট কার্ভ আমরা পেলাম, শর্ট পিরিয়ডের কস্ট কার্ভ পেলাম, এই তিনটা পিরিয়ডের শর্ট কার্ভ কস্ট কার্ভ যেটা, সেটা সম্প্রসারণ করে আমরা কিন্তু এই লং রান কস্ট কার্ভটা পাবো। ঠিক আছে? আলটিমেটলি দে আর অল দ্য constituent of the long run average cost curve। তাহলে আলটিমেটলি এই তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, অর্থাৎ আমরা যে কয়টা কস্ট কার্ভ আমরা শর্ট পিরিয়ডের পাবো, সেই শর্ট পিরিয়ড কস্ট কার্ভটার সম্প্রসারণ করে, অর্থাৎ এরকম আরো কিছু সম্প্রসারণ করে আমরা লং রান কস্ট কার্ভ পেয়ে যাবো। আচ্ছা, just draw a smooth enveloping all three curves, LAC is a long run cost average cost curve। তাহলে এই যে এখান থেকে যদি আমরা এখন এরকম করে একটা দেখো কার্ভ ড্র করি, তাহলে আমরা কিন্তু একটা লং রান কস্ট কার্ভ পেয়ে যাই। এখান থেকে যদি আমরা একটা, আমার ইয়ে হবে না, অত সুন্দর হবে না, তাহলে এরকম করে আমরা কিন্তু এটা পেয়ে যাব আমরা, LAC, লং রান কস্ট কার্ভ। ঠিক আছে? এই দেন আসলে যে জিনিসটা আমরা আসলে পরের স্লাইডে দেখিয়েছি, এটাই যে কথাগুলো আগে বললাম, যে এটা হচ্ছে শর্ট পিরিয়ড 1 এর জন্য, এটা আরেকটা শর্ট পিরিয়ড 2 এর জন্য এভারেজ কস্ট কার্ভ, এটা শর্ট পিরিয়ড 3 এর জন্য। এই কার্ভগুলো যখন আমরা কি করব, স্ট্রেচ করব, তখন সম্প্রসারণ করব, এটা যোগ করে দিব, তখন আমরা লং রান কস্ট কার্ভ পেয়ে যাব। ঠিক আছে? তো তোমরা কিন্তু এটাকে আবার মনে করে দিও না যে এটা, এই যে কার্ভটা শর্ট পিরিয়ড, প্ল্যান সাইজ স্মল, কিন্তু এটা একটা শর্ট রান কস্ট কার্ভ, অর্থাৎ শর্ট পিরিয়ডের জন্য। এটার প্ল্যান সাইজ মিডিয়াম, কিন্তু এটাও একটা শর্ট পিরিয়ডের কস্ট কার্ভ, পিরিয়ডটা শর্ট, এটাও একটা শর্ট পিরিয়ড কস্ট কার্ভ, যদিও এটা প্ল্যান সাইজটা লার্জ প্ল্যান সাইজ। ঠিক আছে? কিন্তু আমাদের ইয়েটা তোমার কস্ট কার্ভটা কিন্তু শর্ট রান কস্ট কার্ভ। ঠিক আছে? আর এই শর্ট রান কস্ট রানটা যুক্ত করেই কিন্তু আমরা এগুলা পাবো, লং রানটা পাবো। এখন এগুলো যদি আমরা সাম আপ করি, তাহলে আমরা কি কি পাই দেখো। লং রান কস্ট কার্ভ ইজ এ নাম্বার অফ শর্ট পিরিয়ড। তাহলে এই যে লং রান কস্ট কার্ভ কনস্টিটিউট, লং রান কস্ট কার্ভ কি করছে, নাম্বার অফ শর্ট পিরিয়ড। আমরা এইটার ক্ষেত্রে আমরা দেখিয়েছি তিনটা শর্ট পিরিয়ড। SSC1 একটা শর্ট পিরিয়ডের কস্ট কার্ভ, এটা আরেকটা পিরিয়ড, এটা আরেকটা পিরিয়ড। তাহলে লং রান কস্ট কার্ভের মধ্যে কি থাকে, এ নাম্বার অফ শর্ট পিরিয়ড, নাম্বার অফ শর্ট পিরিয়ড কনসিস্ট করছে। When the firm moves from one short period to another short period, fixed factor change, fixed cost change। তাহলে যখন একটা ফার্ম একটা শর্ট পিরিয়ড থেকে আরেকটা শর্ট পিরিয়ডে যাচ্ছে, তখন তার ফিক্সড ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা প্রথমেই যে বলেছিলাম যে ফিক্সড ফ্যাক্টর গুলো কি, ল্যান্ড সাইজ, তারপরে হচ্ছে মেশিনারি, বিল্ডিং, এগুলো হচ্ছে ফিক্সড ফ্যাক্টর। যখন সে, এবং আমরা এর আগে গ্রেড করার সময় বললাম যে তিনটা পিরিয়ড আমরা চিন্তা করেছি, এবং তার প্ল্যান সাইজ গুলো ছিল কিরকম, শর্ট, স্মল সাইজ, মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজ। তাহলে এই স্মল সাইজ যেটা, সেটার জন্য আমার কি হচ্ছিল, ফিক্সড ফ্যাক্টর একরকম ছিল,
আবার যখন মিডিয়াম সাইজ তখন তার ফিক্স ফ্যাক্টরটা একরকম ছিল, তার পরিবর্তন হয়ে গেল। আবার যখন আমার লার্জার সাইজে গেল, প্ল্যান্ট সাইজটা লার্জ যখন হলো, তার ফিক্স ফ্যাক্টরটা পরিবর্তিত হয়ে গেল। এবং এগুলো যখন ফিক্স ফ্যাক্টর যখন পরিবর্তন হচ্ছে, তখন অবশ্যই তার ফিক্স কস্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি স্মল সাইজের জন্য যে বিল্ডিং, যে জায়গা, যে মেশিনারিজ নিয়েছিলা, মিডিয়াম সাইজ প্ল্যান্টের জন্য সেই বিল্ডিং আর সেই জায়গা, সেই মেশিনারিজ কিন্তু নাই, তার চেয়ে বেড়ে গেছে। লার্জার সাইজের জন্য ঠিক আরো বেড়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে ফিক্স কস্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং দ্য প্ল্যান্ট সাইজ চেঞ্জেস, এক্ষেত্রে আমরা দেখলাম যে প্ল্যান্ট সাইজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা এখানে বললাম যে একটা ফার্ম যখন একটা শর্ট পিরিয়ড থেকে অন্য শর্ট পিরিয়ডে যাচ্ছে, তখন তার ফিক্স ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ফিক্স ফ্যাক্টর চেঞ্জ হওয়ার সাথে সাথে তার ফিক্স কস্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে তার প্ল্যান্ট সাইজ গুলো চেঞ্জ হচ্ছে। এবং প্ল্যান্ট সাইজ চেঞ্জ হচ্ছে, তারপরে হচ্ছে কি হচ্ছে, তার স্কেল অফ অপারেশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে তোমার M1 সাইজে আউটপুটটা কিরকম হচ্ছে, অর্থাৎ S1C এর, এটার জন্য আমার আউটপুট একরকম হচ্ছে, আর এটার জন্য আউটপুট একরকম, এটার জন্য আউটপুট একরকম। তার মানে আমার এখানে স্কেল অফ অপারেশন গুলো চেঞ্জ হচ্ছে। In each short period, firm will have an average cost curve of that period. তাহলে এই এই যে একটু আগে আমরা যেটা বলেছিলাম, প্রত্যেকটা শর্ট পিরিয়ডেই কিন্তু তার একটা এভারেজ কস্ট কার্ভ থাকবে ওই পিরিয়ডের জন্য। অর্থাৎ যদি আমরা বলি, তাহলে এই এসএসসি এটা একটা শর্ট পিরিয়ড কস্ট কার্ভ, এটার জন্য একটা এভারেজ কস্ট কার্ভ থাকবে, কস্ট থাকবে। আবার এটা একটা শর্ট রান কস্ট কার্ভ, এটার জন্য এটার একটা এভারেজ কস্ট থাকবে। আবার এটা আরেকটা শর্ট রান কস্ট কার্ভ, এটার জন্য একটা এভারেজ কস্ট থাকবে। তাহলে আমরা লং রানের ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে পাই। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে হয়তো আমরা এই লং রান কস্ট কার্ভ নিয়ে আরো আলোচনা করব। পরবর্তীতে হয়তো এটার শেপ নিয়ে আমরা আরো কিছু স্টাডি করব। তো আজকে এই পর্যন্ত থাকুক। আশা করছি তোমাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদিও কোনো রকম সমস্যা বোধ করো, তাহলে আমাকে নোটিস করবে। আর তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে।